দূরের এক বনে টোনা আর টুনি বাস করত। টুনি তার দুটো ডিমে তা দিতে দিতে টোনাকে বলতে থাকে, টোনা, আমার খুবই ক্ষুধা লেগেছে। আমাকে তাড়াতাড়ি কিছু খাবার এনে দাও না। খাবার না খেলে যে আমি দুর্বল হয়ে যাব, আর ঠিক মতো ডিমে তাও দিতে পারবো না। যাও না টোনা, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে এসো। তোমার শুধু বসে বসে খাওয়া, তাই না? এভাবে রোজ রোজ তোমার জন্য খাবার খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। টোনা, এমন রাগ করছো কেন? কিছুদিনেরই তো ব্যাপার। আমাদের ডিম থেকে ছানা বের হলে আমরা দুজন একসাথে খাবার খুঁজতে যাব। এখন একটু কষ্ট করো না গো টোনা। আমি ডিম দেওয়ার আগে তো তোমাকে কত খাবার এনে খাইয়েছি, তাই না? আর তুমি কি না আমাকে এই সময় এমন করে বলছো গো? হয়েছে হয়েছে, আর মায়া কান্না করতে হবে না। আমি যাচ্ছি খাবার খুঁজতে। তোমার এমন ঘ্যান ঘ্যান আমার আর ভালো লাগে না। যেদিন থেকে ডিমে তা দিচ্ছি সেদিন থেকে টোনা আমার সাথে খারাপ আচরণ করছে। কি যে হয়েছে টোনার কিছু বুঝতে পারছি না। আজ টোনা বাড়িতে আসলে জিজ্ঞাসা করব যে ও কোনো বিষয় নিয়ে চিন্তিত আছে কিনা। টোনা কিছু শুকনো দানা নিয়ে বাড়িতে আসে। শুকনো দানা দেখে টুনি বলতে থাকে, টোনা, আজকেও শুকনো দানা এনেছো? কোনো ফলমূল পাওনি নাকি? জানো টোনা, আমার না মিষ্টি আপেল আর পেয়ারা খেতে খুব ইচ্ছে করেছে। তুমি যদি আজকে একটু ডিমেদের পাহারা দিতে, তাহলে আমি পাশের বন থেকে কিছু ফল খেয়ে আসতাম। রোজ রোজ এই শুকনো দানা খেতে আর ভালো লাগে না গো। তুমি কি পেয়েছো শুনি আমাকে? হ্যাঁ, একেই তো অনেক কষ্ট করে তোমার জন্য খাবার খুঁজে আনতে হয়, তার উপর আবার এখন আমাকে ডিম পাহারা দিতে বলছো? আমি পারবো না তোমার কোনো কথা শুনতে। টোনার এমন রাগান্বিত কথা শুনে টুনির চোখ দিয়ে জল গড়তে থাকে। টুনিকে কাঁদতে দেখে টোনা বলতে থাকে, খবরদার, কেঁদে কেঁদে আমাকে বিরক্ত করবে না। আমার অনেক ঘুম পেয়েছে, বুঝেছো? এসব বলেই টোনা ঘুমিয়ে পড়ে। আর টুনিও কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি টোনাকে বলে, টোনা, বনে তো অনেক গরম পড়েছে, আর ডিম দিয়েছি থেকে আমি গোসল করিনি। তুমি আজকে তাড়াতাড়ি খাবার নিয়ে বাড়িতে এসো। আমি একটু গোসল করতে যাব নদীতে, কেমন? খাবার খুঁজতে কতটা কষ্ট হয় তা তুমি কি করে বুঝবে? খাবার পেলেই তবেই আসবো, বুঝেছো? এই টুনির জ্বালায় আমার জীবন নরকে পরিণত হয়েছে। দুটো ডিম দিয়ে যেন মাথা কিনে নিয়েছে। কতদিন থেকে পাকা পাকা মিষ্টি ফল খাই না। আজ তো আমি পাশের বনে গিয়ে ফল খাবোই খাবো। টোনা পাশের বনের দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টোনা পাশের বনে পৌঁছায়। টোনা চারিদিকে তাকিয়ে ফল খুঁজতে থাকে। এদিকে টুনি ডিমে তা দিতে দিতে টোনার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে টোনা একটা আম গাছের ডালে বসে মজা করে আম খাচ্ছিল। অনেক সুন্দর স্বাদ। কি যে স্বাদ! কতদিন পর আমি ফল খাচ্ছি। আজ পেট ভরে খাবো ফল। ফল খেতে খেতে হঠাৎই টোনার চোখ যায় নিচে পড়ে থাকা একটা ব্যাগের দিকে। আরে, নিচে ওটা কি পড়ে আছে ব্যাগের মতো? দেখি তো কাছে গিয়ে। টোনা ব্যাগের কাছে আসে আর ব্যাগটা খুলে টোনা বেশ অবাক হয়, কারণ ব্যাগের ভেতরে অনেকগুলো টাকা ছিল। টোনা টাকাগুলো দেখে বলতে থাকে, এ কি, এতগুলো টাকা! এতগুলো টাকা তো আমি কখনো দেখিনি। এখন তো এই টাকাগুলো দিয়ে আমি অনেক ধনী হব। এই টাকা দিয়ে আমি বসে বসে খাবো, হা হা হা। টোনা টাকাগুলো গুনতে থাকে। আর দূর থেকে মুন্নি নামের একটা পাখি টোনার এই দৃশ্য দেখে বলতে থাকে, এই পাখি তো অনেক ধনী মনে হচ্ছে। এর কাছে তো অনেক টাকা। আমি যদি কোনো ক্রমে এই পাখিকে আমার ফাঁদে ফাঁসাতে পারি, তবে আমি এই টাকাগুলোর মালিক হতে পারবো। তবে এই টাকাগুলো আমার হবে আর আমি ধনী হব। যাই যাই, গিয়ে টোনাকে আমার ফাঁদে ফেলার চেষ্টা করি। মুন্নি টোনার সামনে আসে। ততক্ষণে টোনা ব্যাগ নিয়ে চলে যেতে ধরে। আর মুন্নি টোনাকে দেখে বলতে থাকে, আরে আরে সুদর্শন পাখি, তুমি কোথায় যাচ্ছো আমাকে পাগল করে দিয়ে? আমি তো এই জন্মে
তোমার মতো সুদর্শন পাখি আর একটাও দেখিনি। আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম। তা সুদর্শন পাখি, তুমি কি বিয়ে করেছো? মুন্নিকে দেখে টোনার অনেক ভালো লাগে, তাই টোনা মুন্নিকে মিথ্যে কথা বলে। না, আমার বিয়ে হয়নি। আমি বনে বনে ঘুরে সুন্দরী পাখিদের খুঁজছি বিয়ে করার জন্য, জানো? ও মা, তাই নাকি? তা টোনা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি এই বনের সবচেয়ে সুন্দরী পাখি। আবার আমার কাছে লাল পেয়ারা বাড়িও আছে। তুমি যে সুন্দরী পাখি তা আমি তোমাকে দেখেই বুঝেছি। আমি তোমার প্রস্তাবে রাজি আছি। তবে চলো আমার লাল পেয়ারা বাড়িতে। মুন্নি টোনাকে নিয়ে উড়তে থাকে। টোনা উড়তে উড়তে মনে মনে বলতে থাকে, এই বনে এসে আমার ভালোই হলো, টাকাও পেলাম, সাথে একটা সুন্দরী পাখিও পেলাম। আজ থেকে আমি এই মুন্নির সাথেই থাকবো। ওই টুনির জন্য আর আমাকে কষ্ট করে খাবার খুঁজতে হবে না। বাপরে বাপ, আমি খাবার খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছি ওই টুনির জন্য। মুন্নি টোনাকে তার লাল পেয়ারা ঘরে নিয়ে আসে। মুন্নি এরপর টোনাকে খাবার খেতে দেয়। অন্যদিকে টুনি টোনার জন্য অপেক্ষা করতেই থাকে। টোনা এখনো আসছে না কেন? আমার তো অনেক ক্ষুধা লেগেছে আর অনেক পিপাসাও পেয়েছে। কি করি এখন আমি? চারিদিকে শিকারী পাখিরা উড়ে বেড়াচ্ছে। কি করব আমি এখন? টুনি এসব ভাবতেই থাকে। কিছুক্ষণ পর টুনি গাছের পাতা দিয়ে তার ডিম দুটোকে ঢেকে রেখে নদীর পাড়ে যায়। টুনি পানি পান করে নদীর পাড় থেকে কিছু খাবার খেয়ে আসে। এদিকে রাত নেমে আসে, কিন্তু টোনা এখনো বাড়ি ফিরছে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মুন্নি মনে মনে বলতে থাকে, না, এই টোনাকে বসে বসে এইভাবে আর খাওয়াতে পারছি না। টোনা তো আজ অব্দি আমাকে 1 টাকাও দিল না। আজ রাতে আমি টোনার টাকার ব্যাগটা চুরি করব আর টোনাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। অন্যদিকে টুনির ডিম থেকে দুটো ছানা বের হয়। টুনি তার ছানা দুটোকে দেখে বলতে থাকে, টোনা, তুমি না ফিরে এসেছো তো কি হয়েছে? অনেক কষ্ট করে আমার ডিম থেকে ছানা বেরিয়েছে। আমি আর এই পুরনো বাসায় থাকবো না। আজই আমি নদীর পাড়ে একটা নতুন ঘর তৈরি করব। সেখানে আমি আমার দুটো ছানাকে নিয়ে থাকবো। নদীর পাড়ে পানি আর খাবার দুটোই পাওয়া যাবে। যাই, বিউটি দিদিকে একটু সাহায্য করতে বলি। টুনি বিউটিকে সাথে নিয়ে নদীর পাড়ে ঘর তৈরি করে। আর সেই ঘরে টুনি তার ছানাদের নিয়ে যায়। মুন্নি রাতের আধারে টোনার টাকার ব্যাগ চুরি করে। টোনা সকালে ঘুম থেকে উঠে তার টাকার ব্যাগ দেখতে না পেয়ে মুন্নিকে বলে, মুন্নি, আমার ব্যাগটা দেখছি না যে। তুমি কি আমার ব্যাগটা নিয়েছো নাকি? নিয়ে থাকলে তাড়াতাড়ি আমাকে দাও তো। আমাকে কি তোমার চোর মনে হয় নাকি? আমি জানি না তোমার টাকার ব্যাগ কি হয়েছে। মুন্নি দেখো, আমি জানি ব্যাগটা তোমার কাছে আছে। আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। ব্যাগ না দিলে তোমাকে আমি বিয়ে করব না বললাম। তোকেও আমি বিয়ে করব না, বুঝেছিস? আমার ঘরে থেকে আমাকে চোর বলছিস? বেরিয়ে যা বলছি, নির্লজ্জ। মুন্নি টোনাকে তাড়িয়ে দেয়। টোনা মুখ কালো করে উঠতে থাকে আর বলতে থাকে, আমি জানি মুন্নি, তুমি আমার টাকা চুরি করেছো। আমি তোমার ফাঁদ বুঝতে না পেরে আজ আমার এই অবস্থা হলো। এখন আমি কোথায় যাব? হ্যাঁ, আমি টুনির কাছে ফিরে যাব। টুনি তো আমার স্ত্রী। টোনা খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে আসে। টোনাকে দেখে টুনি বলতে থাকে, কি ব্যাপার টোনা, এতদিন তুমি কোথায় ছিলে? নিশ্চয়ই বিয়ে করে অন্য কোথাও ছিলে। তা তোমার গুণবতী সুন্দরী স্ত্রীকে ছেড়ে আজ আমার কাছে এলে যে? কি চাই তোমার বলো তো?
টুনি, আমার কথা শোনো। আমি ওই মুন্নিকে বিয়ে করিনি, তুমি বিশ্বাস করো। দাঁড়াও, আমি তোমাকে সবটা বলছি। সবটাই তো শুনলে গো। তুমি আমাকে এবার ক্ষমা করে দাও। দয়া করে আমাকে একটু আশ্রয় দাও, নইলে যে আমি সর্বশান্ত হয়ে যাব। কষ্টের দিনে তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে, আর আজ আমার সুখের দিনে তুমি এসেছো আমার কাছে, তাও আবার আশ্রয় চাইতে। দূরে যাও, তোমার কোনো ক্ষমা নেই, কোনো আশ্রয় নেই এখানে। টুনিও টোনাকে তাড়িয়ে দেয়। টোনা একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে, আর টুনি তার মেয়েদের নিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে। মা টিং টিং, তুই ঘরে চুপটি করে বসে থাক, আমি বাইরে থেকে দানা সংগ্রহ করে নিয়ে আসি, কেমন? আর আমি না আসা পর্যন্ত একদম কিন্তু ঘর থেকে বের হবি না, বুঝলি? না মা না, আজ তুমি খাওয়ার জন্য দানা নিয়ে এসো না। রোজ রোজ শস্য দানা খেতে আমার একদম ভালো লাগে না। তুমি বরং আমার জন্য কিছু ফল নিয়ে এসো, আমি খাবো মা ফল। তুমি ফল নিয়ে আসবে না আমার জন্যে? আমার মেয়ে আমার কাছে ফল খেতে চেয়েছে, আর আমি ফল নিয়ে আসবো না, তা কি করে হয় রে মা? আজ আমি তোর জন্য আর শস্য দানা নিয়ে আসবো না, আমি তোর জন্য কোনো না কোনো ফল নিয়ে আসবো। যাই তবে, আমি বনের মধ্যে ফলের খোঁজে যাই। এ কথা বলে টুনি বাসা থেকে বেরিয়ে বনের মধ্যে ফলের গাছ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো ফলের গাছ খুঁজে পায় না। হায় রে, মেয়েটা আমার আজ কত আশা করে ফল খেতে চাইলো, কিন্তু আমি তো কোনো ফলের গাছই খুঁজে পাচ্ছি না। না, যাই, এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় না উড়ে পুরনো বনের দিকে যাই, দেখি ওই বনে ফল পাই কিনা। এই বলে টুনি আবারও উড়তে শুরু করে দেয়, আর উড়তে উড়তে পুরনো বনের দিকে যায়। সেই বনে গিয়ে টুনি অবাক হয়ে বলে, বাবা, এই বনে এত সারি সারি লিচু গাছ, কত পাকা পাকা লিচু গাছে ঝুলে আছে, আবার কিছু লিচু মাটিতেও পড়ে আছে। যাই, গাছের লিচুগুলো অযথা না ছিঁড়ে মাটিতে পড়ে থাকা লিচুগুলো আমি কুড়িয়ে নেই। আমাদের জীবনে কোনো কিছুই অপচয় করা একদম ভালো নয়, সেটা তো আমি জানি। এ কথা বলে টুনি লিচু কুড়ানোর উদ্দেশ্যে যেই না মাটিতে নেমে আসে, অমনি একটা শিকারীর পেতে রাখা জালের ফাঁদে টুনি আটকা পড়ে যায়। বাঁচাও, কে কোথায় আছো? আমি যে জালের ফাঁদে আটকা পড়ে গেছি, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি কিছুতেই যে এই জাল ছিঁড়ে বের হতে পারছি না, কেউ কি আছো? আরে আরে, কে যেন চিৎকার করছে। চিৎকার শুনে তো মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে দেখি তো কার কি হলো। একি টুনি, তুমি এই জালে আটকে পড়লে কিভাবে? আর জালের সুতোর কারণে তো তোমার ডানাও কেটে গেছে। ইঁদুর, আমাকে বাঁচাও ইঁদুর, আমি এখানে পড়ে থাকা লিচু নিতে এসেছিলাম, কিন্তু শিকারীর পেটে রাখা জাল না দেখতে পেয়ে এই জালে আমি আটকা পড়ে গেছি। শিকারী যে আমাকে ধরলে মেরে ফেলবে, বাসায় যে আমার ছোট্ট একটা ছানা আছে। ইঁদুর, তুমি আমাকে বাঁচাও। আহা টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমার ধারালো তার দিয়ে এক্ষুনি জাল কেটে দিচ্ছি, তুমি মুক্তি পাবে, একটু ধৈর্য ধরো। এ কথা বলে ইঁদুর টুনির শরীরে জড়িয়ে থাকা জালের কাছে এগিয়ে আসে, আর তার ধারালো দাঁত দিয়ে কুটকুট শব্দ করে জাল কেটে দিতে থাকে। জাল কেটে দেওয়া শেষে টুনি মুক্তি পেয়ে যায়। ইঁদুর, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। তোমার এই ঋণটা তোলা রইলো, সুযোগ পেলে পরিশোধ করে দিব ইঁদুর। এবার তাহলে আমি চলি। এ কথা বলে টুনি যেই না উড়াল দিতে যাবে, তখনই একটু উঠতে না উঠতে সে মাটিতে ধপাস করে পড়ে যায় আর ব্যথায় কাতরাতে থাকে। উফ বাবা, জালে ডানা ঝাপটাতে গিয়ে আমার ডানা কেটে গিয়েছে, আমি তো এখন উঠতেই পারছি না। এবার তবে আমি কি করে বাড়ি ফিরবো? বাড়ি ছেড়ে এত দূর চলে এসেছি যে এখন হেঁটেও যেতে পারবো না। কি করব এখন আমি? টুনি, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বাড়ি ফিরতে পারবে। এখন চলো, আমার গাছের কোটরে চলো, তোমার কেটে যাওয়া ডানায় মলম পট্টি দিয়ে দেই, তুমি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে।
টুনি আর কোনো উপায় না দেখে ইঁদুরের কথায় রাজি হয়ে যায়। এরপর ইঁদুরের পিঠে চেপে টুনি ইঁদুরের কোটরে চলে যায়। আর কোটরে গিয়ে ইঁদুর টুনির ডানায় মলম লাগিয়ে দেয় আর পট্টি বেঁধে দেয়। এর কিছুক্ষণ পর, দেখো ইঁদুর দেখো, আমি এখন ডানা মেলতে পারছি। এবার বুঝি তোমার কাছ থেকে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমি এবার বাড়ি ফিরবো ইঁদুর। আবারও আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো তুমি ফিরবেই, কিন্তু যে কারণে বনে এসেছো সেটাই তো হলো না। লিচুই তো নিতে পারলে না, কিন্তু কোনো চিন্তা করো না, আমি আমার গাছের কোটরে অনেক লিচু মজুত করে রেখেছি। ওখান থেকে আমি তোমাকে লিচু দিচ্ছি। এই কথা বলে ইঁদুর টুনিকে তার মজুত করা লিচু থেকে কিছু লিচু দিয়ে দেয়। আর টুনি সেই লিচু নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। মা মা, সে কখন তুমি ফল নিতে গিয়েছো আর এখন ফিরে এলে? কোথায় ছিলে মা? আমার কত খিদে লেগেছে জানো তুমি? হ্যাঁ, এই তো রে মা, আমি এসে গেছি। দেখ, তোর জন্য কতগুলো লিচু নিয়ে এসেছি। আর তুই শুনবি রে মা, আজ আমি কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে ফিরে এলাম। শোন তবে। তুমি এসব কি বলছো মা? আর ওই ইঁদুরটা তো তাহলে বেশ ভালো, তোমাকে কত সাহায্য করেছে। ইঁদুরটা অনেক ভালো, তাই না মা? ঠিক বলেছিস রে মা, ইঁদুরটা অনেক ভালো। এমন ভালোরা পৃথিবীতে আছে বলেই তো পৃথিবীটা এখনো এত সুন্দর। নে নে মা, আর কথা না বলে লিচুগুলো খেয়ে নে তো। এই কথা শুনে টিং টিং লিচু খেতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর সব বনে বর্ষা মৌসুম শেষে খরার মৌসুম শুরু হয়। এরপর পুরো বনে খাবারের সংকট দেখা দিতে থাকে। না, খরার মৌসুম তো চলে এলো। এই বনে যে যে ফল পাওয়া যেত সব শেষ হয়ে গেছে। এবার আমি খাবো কি? এবার আমাকে খাবার সন্ধানে বের হতে হবে। আর নতুন খাবার মানেই তো নতুন জায়গার খোঁজ। যাই, এই কোটর ছেড়ে এবার চিরদিনের জন্য বেরিয়ে পড়ি। এই কথা বলে ইঁদুর কোটর থেকে বেরিয়ে পড়ে। আর চলতে চলতে প্রায় বেশ দূরে এসে পৌঁছায়। আর তখনই ইঁদুরের সামনে হঠাৎ করে একটা জংলি বিড়াল চলে আসে। ওরে ওরে, ম্যাও ম্যাও, আজ আমার কত বড় ভাগ্য, আমি একটা ইঁদুর পেয়েছি। একে তো আমি আজ মজা করে খাবো, কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে এক বিড়াল আক্রমণ করেছে। এই বিড়াল আমাকে গিলে খেয়ে নেবে। বাঁচাও, কেউ কি নেই? কেউ কি নেই এই বনে আমাকে বাঁচানোর জন্য? ইঁদুর যখন বাঁচার জন্য এভাবে চিৎকার করছিল, ঠিক সেই জায়গার পাশেই একটা গাছের ডালে টুনি আর ঈগল বসে গল্প করছিল। টুনি গাছের ডাল থেকে ইঁদুরকে দেখতে পায় আর ঈগলকে বলে, আরে আরে, ওইটা সেই ইঁদুরটা না যে আমাকে একদিন বাঁচিয়েছিল? আজ সেই ইঁদুর এক বিড়ালের খপ্পরে পড়েছে। এই যে গো দাদা, দেখো দেখো, আমি এতদিন যে ইঁদুরের কথা সবাইকে বলে বেরিয়েছি না, ওই যে ওটা সে ভালো ইঁদুর। কি বলছিস রে টুনি? যে ইঁদুর একদিন আমাদের পাখি জাতির একজনকে বাঁচিয়েছিল সে আজ বিপদে পড়েছে, আর আমরা তা এখানে বসে বসে দেখছি। চল চল, এক্ষুনি ওই ইঁদুরকে বাঁচাতে হবে। চলো ইগল দাদা, এক্ষুনি চলো। এ কথা বলে গাছের ডাল থেকে ওরা দুজন দ্রুত উড়ে ইঁদুরের সামনে যায়। টুনি ইঁদুরকে বলতে থাকে, ইঁদুর, তুমি কোনো ভয় পেও না, আমরা এসে গেছি তোমাকে বাঁচানোর জন্য। এই বিড়াল তোমার কিচ্ছু করতে পারবে না। এই বিড়াল, জীবনের মায়া থাকলে চলে যা, চলে যা বলছি এক্ষুনি এখান থেকে। তোদের তো সাহস কম নয়, আমি এখানে আমার শিকার ধরেছি আর তোরা এসে বাধা দিচ্ছিস? তোরা জানিস আমি কে? সবাই বলে আমি হলাম বাঘের মাসি। আমার এক থাবায় তোদের চেহারার নকশা পাল্টিয়ে দিব। চলে যা তোরা এখান থেকে। তোর তো সাহস কম না রে বিড়াল, এই ঈগলের এলাকাতে এসে আমার পাখি জাতির ওপর হুমকি দিস? তোর মতো কত বিড়াল আমার ডানায় চাপা দিয়ে আমি মেরে ফেলেছি, এটা কি তুই জানিস? হ্যাঁ,
তবে আয় দেখি কার শক্তি বেশি, বাঘের মাসি বিড়ালের নাকি সামান্য এই ঈগলের। এই কথা বলে আকাশ বাতাস কাঁপিয়ে বিড়াল আর ঈগলের ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায়। বিড়াল যদি তার ধারালো নখ দিয়ে ঈগলের শরীরে একটা থাবা দেয়, তাহলে ঈগল আবার তার ধারালো নখ দিয়ে বিড়ালের শরীরে দুটো থাবা দিয়ে দেয়। এক সময় ঈগল প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বিড়ালের চোখ দুটো তার ঠোঁট দিয়ে খুবলে তুলে নেয়। মিয়াও! আহ! আমার চোখ গেল রে, আমার চোখ গেল। এর ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। আহ! হা হা হা, এসেছিল আমাকে বাঘের মাসি বিড়াল শক্তি দেখাতে। দেখ এবার তবে মরে পড়ে থাক। ইঁদুর, তোমার আর কোনো ভয় নেই ইঁদুর, তুমি পুরোপুরি বিপদমুক্ত হয়ে গেছো। সত্যি বাপু, তোমরা আমাকে বাঁচালে। ঠিক সময় যদি না আসতে, তবে এতক্ষণে আমি বিড়ালের খাবার হয়ে যেতাম। ধন্যবাদ টুনি আর তোমার বন্ধু ঈগলকে। তুমি আমাকে বাঁচিয়েছো, আর আমি তোমাকে সাহায্য করব না তা কি করে হয় বলো তো ইঁদুর? আমাদের সকলেরই একে অপরের বিপদে এগিয়ে আসা উচিত, তাই না? তুমি ঠিকই বলেছো টুনি। ঠিক আছে, তোমরা এবার চলে যাও। আমার বিপদ কেটে গেছে, এবার আমিও আমার কাজে যাই। এই কথা বলে ইঁদুর সেখান থেকে চলে যায়। আর টুনি ও ঈগল তাদের বাসায় চলে যায়। শোনো সবাই, আজ আমি তোমাদেরকে একটা দরকারি কথা বলতে চাই। তোমরা সবাই জানো আমার সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমার একটাই চিন্তা, আর সেটা হলো আমার মেয়ে টুনিকে নিয়ে। আমার মেয়ে টুনিকে আমি অনেক ভালোবাসি, তাই আমি চাই এই বনের কোনো পাখির সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে তাকে ঘর জামাই করে রাখতে। আহারে, আজ যদি কাকুলিকে বিয়ে না করতাম, তবে এই সুন্দরী টুনিকে বিয়ে করে ঘর জামাই হয়ে আরামে জীবনটা কাটিয়ে দিতে পারতাম। ইস, কেন যে অল্প বয়সে বিয়ে করতে গেলাম। তোমাদের মধ্যে যাকে আমার মেয়ে পছন্দ করবে সেই হবে আমার মেয়ের স্বামী আর আমার ঘর জামাই। বল মা টুনি, এখন তুই কাকে বিয়ে করতে চাস? আসলে সুন্দরী টুনি মনে মনে টোনাকে পছন্দ করত, তাই বাবার মুখে এমন কথা শুনে টুনি বলতে থাকে, বাবা, আমি টোনাকে বিয়ে করতে চাই, তুমি বরং টোনাকেই তোমার জামাই বানাও। ঠিক আছে রে মা, তুই যাকে বিয়ে করতে চাইবি আমি তার সাথেই তোকে বিয়ে দেব। আসলে টোনা টুনিকে অনেক পছন্দ করত, তাই সে টুনিকে বিয়ে করতে রাজি হয়। এরপর বনের সব পাখির উপস্থিতিতেই রাজু টোনা তার মেয়ে টুনির সাথে টোনার বিয়ে দিয়ে দেয়। টোনা আর টুনির বিয়ের পর টোনা টুনির বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন, শোনো বাবা টোনা, অনেকদিন তো হলো তোমার আর আমার মেয়ের বিয়ে হয়েছে, এবার তুমি একটা নিজের কাজের ব্যবস্থা করো। ঘর জামাই থাকবে বলে কি তুমি কোনো কাজ করবে না? তা তো হবে না, তুমি বরং এবার একটা কাজের খোঁজ করো বাবা। বাবা ঠিকই বলেছে গিন্নি, এবার সত্যি আমার কোনো কাজের ব্যবস্থা করা দরকার। আমি তাহলে কাজের খোঁজে যাচ্ছি টুনি, তাড়াতাড়ি বাড়িতে আসবো কেমন? এরপর টোনা কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই টোনা একটা কাজের ব্যবস্থা করে ফেলে। এরপর ৩-৪ দিন টোনা কাজে যায়। একদিন টোনা কাজ শেষ করে বাড়ি ফিরছিল, আর তখনই কালু কাকের সাথে তার দেখা হয়। কি রে টোনা, তোকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? এখন তো তোর সুখের দিন। তোর তো এতদিনে চেহারা ফুলিয়ে তোলার কথা, তা না এমন শুকিয়ে গেছিস কেন? কি রে, তোর শ্বশুর কি তোকে গাধার মতো খাটিয়ে নিচ্ছে নাকি? না গো কালু দাদা, আমি একটা কাজে ঢুকেছি, হঠাৎ করে এমন পরিশ্রম করেছি তো তাই একটু ক্লান্ত দেখাচ্ছে, এই আর কি গো। আরে ভাই, তুই এত বোকা কেন? শ্বশুরের এত সম্পত্তি থাকতে তুই কিনা কাজ করে খাচ্ছিস? আরে, আমার এমন ধনী শ্বশুর থাকলে আমি তো সারা জীবন বসে বসে খেতাম। শোন ভাই টোনা, আমি বলি কি, এসব কাজ টাজ বাদ দে, তার চেয়ে বরং বসে বসে খা। তো শ্বশুরের যা আছে তা দিয়েই বাকি জীবনটা আরামায়েশে কাটিয়ে দিতে পারবি। সরল সহজ টোনা কালুর কথায় সায় দেয়। তুমি ঠিকই বলেছো কালু দাদা, আজ থেকে আমি আর কাজে যাব না, এত পরিশ্রম আমি কিছুতেই করতে পারবো না, তার চেয়ে বরং আমি বসে বসেই খাবো।
কালো টোনার এমন বোকা বোকা কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয় আর সেখান থেকে চলে যায়। এরপর টোনাও বাড়িতে চলে যায়। পরের দিন টোনা কাজে যাওয়া বন্ধ করে দেয়। এভাবে অনেক দিন কেটে যায়। রাজু টোনা জামাইয়ের এমন ব্যবহার দেখে মনে মনে অনেক রেগে যায়। আরে জামাই বাবা, তুমি তো দেখছি অনেক অলস। দুদিন কাজে গিয়ে হাঁপিয়ে গেছে নাকি? বসে খেলে রাজার রাজ্য ফুরিয়ে যায়, আর তুমি কিনা বসে বসে খেয়ে আমার সামান্য সম্পদটুকু শেষ করে দিচ্ছ। ঘর জামাই করেছি বলে কি সারা জীবন তোমাকে বসিয়ে খাবো? হ্যাঁ, না বাপু, আমি তা পারবো না। আমার বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। আরে বাবা, বিয়ে করে ঘর জামাই থেকে বুঝি ভুলই করেছি। কাজকর্ম না করে করে অলসতা বেড়ে গেছে। এখন তো কোনো কাজই করতে আমার ইচ্ছে করে না। ধুর বাবা, কিচ্ছু ভাল লাগছে না। আর কতদিন এভাবে বসে বসে খাবে টোনা? তোমার জন্য বাবা আমাকে কত কথা শোনালো। ঘর জামাই হয়েছে বলে কি সারা জীবন বসে বসে খাবে? হ্যাঁ, আমার আর এসব ভালো লাগছে না। আমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি। টুনি এভাবে টোনাকে কথা শুনিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আমার জন্য টুনিকে আজ এত কথা শুনতে হয়েছে। না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। যেদিন কাজ করে টাকা জমিয়ে নতুন বাড়ি করতে পারবো, নতুন করে সবকিছু তৈরি করতে পারবো, সেদিনই এ বাড়িতে এসে আমি টুনিকে আমার সাথে নিয়ে যাব। থাকবো না আমি আর ঘর জামাই। এবার নিজে কিছু করব। আমি চললাম। এরপর টোনা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে অনেক দূরের একটি বনে চলে যায় আর সেখানেই কাজের একটা ব্যবস্থা করতে শুরু করে। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে টোনাকে খুঁজে না পেয়ে টুনি অনেক কান্নাকাটি করে। আজ দুদিন হয়ে গেল আমার স্বামী হারিয়ে গেছে। জানি না টোনা এখন কোথায় আছে। বাবা, তোমার কারণে টোনা আমাকে ছেড়ে চলে গেছে। সেদিন যদি তুমি টোনাকে বকাবকি না করতে, তবে আজ আমার স্বামী আমার কাছেই থাকতো। এভাবে না বলে কয়ে কোথাও যেত না। ওই আপদ বিদেয় হয়েছে, ভালোই হয়েছে। আমি আবারও ভালো পাত্র দেখে তোর বিয়ে দেবো রে মা। মারে, আর কাঁদিস না। এখন চুপ কর রে মা। না না না, আমি আর অন্য কাউকে বিয়ে করব না। আমার স্বামী টোনা নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। ও আমার উপর রাগ করে থাকতেই পারবে না। টুনি এভাবেই টোনার জন্য কান্নাকাটি করতে থাকে। এদিকে কালু কাক টোনা চলে যাওয়ার কথা শুনে মনে মনে ভীষণ খুশি ছিল আর তার বউকে তাড়িয়ে টুনিকে বিয়ে করার কথা চিন্তা করতে থাকে। গিন্নি, অনেক দিন তো হলো তুমি তোমার বাপের বাড়িতে যাও না। চলো গিন্নি, আজ আমি তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসি। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি আমায় হঠাৎ বাপের বাড়ি নিয়ে যেতে চাচ্ছ? বিয়ের পর থেকে তো রোজ আমি তোমাকে খাবার সংগ্রহ করে নিয়ে খাওয়াচ্ছি। তোমার মতো অলস স্বামী বউকে বাপের বাড়ি পাঠালে তো না খেয়েই মরবে। আরে বাবা, আমি এখন ভালো হয়ে গিয়েছি। আজ থেকে আমি নিজের খাবার নিজে সংগ্রহ করে খাবো। এবার চলো, তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসি। বেশ কিছুদিন থেকে তারপরে এসো। এ কথা বলে কালু তার বউ কাকুলিকে কাকুলির বাপের বাড়িতে রেখে আসে। তারপর সে টুনিকে বিয়ে করার প্রস্তাব নিয়ে রাজু টোনার বাড়িতে যায়। কাকা বাবু, আমি আপনার মেয়ে টুনিকে বিয়ে করতে চাই। শুনলাম আপনি নাকি মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে গেছেন। আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই কাকা বাবু। আরে, তুমি কি আমার সাথে মশকরা করছো? বেটা কালু, তোমার তো বউ আছে। আছে না কাকা বাবু, ছিল। বউ একসময় ছিল, কিন্তু এখন আর নেই। আসলে কাকা বাবু, আমি তো অনেক পরিশ্রম করি, তাই আমার গায়ের রং কালো হয়ে গেছে। আর আমি দেখতে খারাপ হয়ে গেছি বলে আমার বউ কাকুলি আমাকে ছেড়ে অন্য একজনকে নিয়ে পালিয়ে গেছে। এখন আপনি বলুন কাকা বাবু, আমার কি এখন বিয়ে করা উচিত না? আসলেই তো কালু মনে হয় অনেক পরিশ্রম করে, তাই এরকম হয়ে গেছে দেখতে। না, আমি বরং কালুর সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেই। এরকম পরিশ্রমী পাখিকেই তো আমি আমার জামাই বানাতে চেয়েছিলাম। ঠিক আছে কালু, আমি এই বিয়েতে রাজি। আর দুদিন পরেই তোমার সাথে আমার মেয়ে টুনির বিয়ে হবে। এ দুদিনে তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও, যাও। এরপর কালু কাক খুশিতে বাড়িতে চলে যায় আর বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর দুদিন কেটে যায় আর রাজু টোনা টুনির সাথে
কালুর বিয়ের আয়োজন করে। কালু যখনই টুনিকে মালা পরাতে যায় তখনই সেখানে টোনা চলে আসে। এ কি টুনি, তুমি আমাকে ছেড়ে ওই কালুকে বিয়ে করছো? না টুনি, তুমি এ কাজ করো না। ওগো, তুমি কোথায় চলে গিয়েছিলে? দেখো বাবা, দেখো আমার হারানো স্বামী আমার কাছে ফিরে এসেছে। আমি আর এ বিয়ে করব না, করব না আমি এ বিয়ে বাবা। টুনি, আমি তোমাকে নতুন সংসারে নিয়ে যেতে এসেছি। আমি এতদিন অনেক পরিশ্রম করেছি, আর সেই পরিশ্রমের টাকায় তোমার জন্য নতুন বাড়ি তৈরি করেছি। আমি আর ঘর জামাই থাকতে চাই না টুনি, চলো আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার এত বড় সাহস কালু, তুমি আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে এদিকে একটা বিয়ে করছো? ছি ছি কালু, আমি ভাবতেও পারছি না তোমার চরিত্র এত খারাপ। এদিকে তোমার চিন্তা আমি বাপের বাড়িতে দুদিন থেকে চলে এলাম, আর তুমি কি না, ছি ছি, না আমি আর তোমার মতো চরিত্রহীনের সাথে সংসার করব না। এই আমি চললাম আমার বাপের বাড়িতে। এই বেটা কালু এত বড় ঠকবাজ, আমাকে মিথ্যে বলে বউ রেখে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। বেটা কালু, আজ তো রেহাই নেই। বাবা শুনুন, এই কালু দাদা না আমাকে কাজ করতে নিষেধ করেছিল। এর কথা শুনে তো আমি অলস হয়ে গিয়েছিলাম বাবা। টোনা, মারো এই কালুকে, আজ একে উচিত শাস্তি দিয়ে ছাড়বো। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচাও, বাঁচাও কেউ আমাকে, আমি আর লোভ করবো না। ও মা গো, ও বাবা গো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এরপর কালুকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় তারা। আর টুনি টোনার সাথে নতুন বাড়িতে চলে যায়। আর রাজু টোনা নিজের জামাইকে প্রতিষ্ঠিত হতে দেখে বেশ খুশি হয়। আর অন্যদিকে কালু কাক লোভের কারণে নিজের বউকেও হারিয়ে ফেলে। তো বন্ধুরা, সত্যি কখনো চাপা থাকে না, আর লোভের ফল সর্বদাই খারাপ হয়। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।